9ই আগস্ট 2024 আরজিকর কাণ্ডের পর রাজ্য জুড়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছে জুনিয়র চিকিৎসকেরা। রাস্তায় নেমেছে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে সাধারণ নাগরিকেরা। সকলের সম্মিলিত কণ্ঠে একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আর আরজিকরের এই ঘটনার পর গত 2 মাস ধরে আমরা আমাদের রাজ্যে প্রত্যক্ষ করলাম একাধিক ধর্ষণ এবং শ্লীলতাহানির ঘটনা। শনিবার এবং রবিবার এই দুদিন আপনি যদি সংবাদ মাধ্যমের পর্দায় চোখ রাখেন বা রাজ্যের ওয়েব পোর্টালগুলোতে স্ক্রল করে থাকেন, তাহলে আপনার চোখে এই ধরনের ঘটনার একাধিক খবর চোখে পড়েছে, যার মধ্যে নবতম সংযোজন জয়নগরের মহিষমারির ঘটনা। শনিবার এই ঘটনার জেরে নাবালিকার পরিবারের তরফে অভিযোগ করা হয় তাদের বাড়ির মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। শনিবারের এই ঘটনার পর রবিবার আমরা ফের আরেকটি ধর্ষণ করে খুনের ঘটনা প্রত্যক্ষ করলাম পটাশপুরে। পাশাপাশি বীরভূমে উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতালের নার্সকে ধর্ষণের অভিযোগ। তারই মধ্যে আমাদের চোখের সামনে উঠে এলো রাজারহাটে নাবালিকাকে ধর্ষণ করার জেরে কিছু মাস পর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ফলে সেই ধর্ষণের অভিযোগ। পাশাপাশি খোদ কলকাতায় পার্ক স্ট্রিট থানার এক মহিলা সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ উঠল খোদ পার্ক স্ট্রিট থানার পুলিশ কর্তার বিরুদ্ধে। আর তারই মধ্যে শনিবার আরজিকরের প্রতিবাদে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার পরেও জুনিয়র চিকিৎসকেদের 10 দফা দাবি পূর্ণ না হওয়ার জেরে শনিবার থেকে আমরণ অনশনের পথেই হাঁটলেন জুনিয়র চিকিৎসকেরা। প্রথম দফায় 6 জন অনশন শুরু করার জেরে প্রশ্ন উঠতে থাকে যে আরজিকরের জুনিয়র চিকিৎসকেরা কোথায়, যার জেরে অবশেষে রবিবার আরজিকরের 2 জুনিয়র চিকিৎসক ওই 6 জন আমরণ অনশনকারীর সঙ্গে যুক্ত হয়ে বর্তমানে 8 জন রবিবার থেকে 10 দফা দাবিতে প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা আমরণ অনশনে বসলেন ধর্মতলায়। আবার তারই মধ্যে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তুললেন চাঞ্চল্যকর অভিযোগ। তিনি বললেন, কর্মবিরতির সময় প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা নিজেদের হাসপাতালের রেজিস্ট্রারে সই করেছেন এবং তার বিনিময়ে তারা স্টাইপেন্ডও তুলেছেন। আর তারই জবাবে জুনিয়র চিকিৎসকেরা বললেন সিনিয়র চিকিৎসকেদের অনুমতি নিয়ে তারা এই কাজ করেছেন। আর এই সব কিছু ঘটনার মধ্যে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগরের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মানুষের সামনে কথা দিলেন 3 মাসের মধ্যে পক্সো আইনে মামলা রুজু করে অভিযুক্তর ফাঁসির সাজা তারা করাবেন। আর এরই মধ্যে আবার এই জয়নগর কাণ্ডকে কেন্দ্র করে শনিবার যখন কাটাপুকুর মর্গে নাবালিকা নির্যাতিতার মৃতদেহ নিয়ে আসা হয়, সেই সময় যথারীতি আরজিকর কাণ্ডের মতন সেই অ্যাম্বুলেন্সের সামনে রুখে দাঁড়িয়েছিলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং দীপশিতা ধর। সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পল, যার জেরে এই 3 জনের বিরুদ্ধে পুলিশের তরফে করা হলো মামলা। আর এই সব কিছু নিয়েই হবে আজ চুলচেরা বিশ্লেষণ। কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের ওই কাজটা করতে হবে যে কাজটা প্রত্যেক দিন বলি, তা হচ্ছে, ঠিক ধরেছেন, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা টিংটং করে বাজিয়ে দিন আর একটা লাইক এখনই করে দিন। একই সঙ্গে আলোচনাটা শুনতে শুনতে নিজের কমেন্ট লিখে জানান কমেন্ট বক্সে। আর তাই চলুন আর সময় নষ্ট না করে এবার আলোচনায় এগোনো যাক। শুরুতেই আসি জয়নগরের ঘটনা নিয়ে। মূলত শনিবার জয়নগরের এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত আকার ধারণ করে। এলাকার বিক্ষুব্ধ মানুষের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধের ছবি দেখতে পায় আপামর রাজ্যবাসী। জনতা পুলিশ খণ্ডযুদ্ধের জেরে একদিকে যেমন পুলিশের তরফে 12 জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে পুলিশের তরফে দাবি করা হয়, ঠিক একইভাবে দেখা যায় যে সকল মানুষ এই ঘটনার জেরে বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে তাদের মধ্যেও একাধিক ব্যক্তি, একাধিক মহিলা আহত হন। কিন্তু এই গোটা ঘটনার প্রেক্ষাপটের মধ্যে নির্যাতিতার পরিবারের তরফে, অর্থাৎ জয়নগরের নাবালিকার নির্যাতিতার পরিবারের তরফে তার বাবা মা
তাদের মেয়ের দেহ ময়না তদন্ত যাতে কেন্দ্রীয় কোনো হাসপাতালে হয় তার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানান। একই সঙ্গে নাবালিকা নির্যাতিতার মায়ের তরফে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয় যাতে তার মেয়ের মৃত্যু তদন্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর এই দুই আবেদনে সাড়া দিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় টি.এস. শিবজ্ঞানামের নির্দেশে রবিবার বিশেষ শুনানি হয় এই জয়নগরের কাণ্ডে। কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় তীর্থঙ্কর ঘোষের এজলাসে যখন রবিবার এই জয়নগরের মামলাটি ওঠে, তখন প্রথমেই প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার, বিশেষ করে প্রশ্নের মুখে পড়ে রাজ্যের পুলিশ। বিচারপতি ঘোষ সরাসরি রাজ্য পুলিশের তদন্তকারী আধিকারিকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, যেখানে তারা জানতে পেরেছেন যে ঘটনায় নির্যাতিতা মৃতা একজন নাবালিকা যার বয়স 10 বছরের কম। একই সঙ্গে যেখানে সুরতালাসের রিপোর্টও আছে পুলিশের হাতে, তাহলে সেখান থেকে কেন পক্সো আইনে মামলা রুজু করেনি পুলিশ? আর এরপরেই বিচারপতি ঘোষ সরাসরি রাজ্য পুলিশকে নির্দেশ দেয় এই ঘটনায় পক্সো আইনে মামলা রুজু করার। এরই মধ্যে নির্যাতিতার বাবা এবং মা দুজনের তরফেই দুটি মামলা রুজু করা হয়েছিল, যার মধ্যে তার মায়ের তরফে আবেদন জানানো হয়েছিল যে এই গোটা ঘটনার তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআইকে দেওয়া হোক এবং এর তদন্ত দ্রুত করা হোক। যার জবাবে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি ঘোষ যে কথা বললেন তা কিন্তু একটি ল্যান্ডমার্ক। তিনি সরাসরি জানান, বিচার কোনো জাদুকাঠি নয়, তা ধাপে ধাপে হয়। তিনি তার পর্যবেক্ষণে বলেন, সাধারণ মানুষ এই ধরনের ঘটনায় যাদের যাদের অপরাধী মনে করছে, যদি তাদের সাজা দিতে হয়, তাহলে তাই বর্তমানে বিচার ব্যবস্থার কাছে সবচেয়ে বড় সমস্যার। আর কলকাতা হাইকোর্টের বিচারপতি ঘোষের এই মন্তব্যের পর আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে গত 2 মাস ধরে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে, দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে দোষীদের দ্রুত সাজা দেওয়ার যে আবেদন, যে দাবি সারা রাজ্য জুড়ে তথা সারা দেশ জুড়ে উঠতে শুরু করেছে, সে বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। বিশেষ করে এটা আমাদের সকলকেই মাথায় রাখতে হবে যে আমাদের দেশ গণতান্ত্রিক একটি দেশ, যার একটি লিপিবদ্ধ লিখিত সংবিধান আছে, যে সংবিধান অনুসারেই আমাদের দেশের বিচার প্রক্রিয়া চলে। আর সেক্ষেত্রে দাঁড়িয়েই যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, অবশ্যই আদালতের অন্দরে তাকেও তার আত্মপক্ষ সমর্থনে বিভিন্ন তথ্য প্রমাণ এবং নিজের বক্তব্য পেশ করার অধিকার দেওয়া হয়েছে। আর সেখান থেকে দাঁড়িয়েই আমি এর আগের এপিসোডেও আপনাদের দেখিয়েছি 2017 থেকে 2021 এই 5 বছরে আমাদের দেশে কিভাবে 55% ভুয়ো ধর্ষণের মামলা রুজু হয়েছিল, যার জেরে তছনছ হয়ে গেছিল অভিযুক্তদের জীবন। আর সেই সমস্যার কথা আরও একবার আপনাদের মনে করিয়ে দিলাম আজকেরও এপিসোডে। দ্রুততার সঙ্গে বিচার প্রক্রিয়া বা দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করার যে প্রবণতা, তা কিন্তু কখনোই কোনো গণতান্ত্রিক কাঠামো বা কোনো গণতান্ত্রিক বিচার প্রক্রিয়ায় কাম্য নয়। এই ধরনের ঘটনায় যদি দ্রুততার সঙ্গে কাজ হয়, সেক্ষেত্রে দেখা গেছে বহু সময় বহু প্রশ্নচিহ্ন পরবর্তীকালে উত্থাপিত হয়েছে। ঠিক যেমনটা আগের এপিসোডে আপনাদের বলেছি, এই দ্রুততার জেরেই আজও রাজ্যের একটা বড় অংশের মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে ধনঞ্জয়ের ফাঁসিকে কেন্দ্র করে। রাজ্যের একটা বড় অংশের মানুষ আজও মনে করেন ধনঞ্জয় কি সত্যিই দোষী ছিল। এই প্রশ্ন কেন ওঠে? তার অন্যতম কারণ হচ্ছে দ্রুত তদন্ত শেষ করার প্রবণতা এবং তার উপর নির্ভর করে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে দ্রুত সাজা ঘোষণার প্রবণতা। সেই প্রবণতা সর্বক্ষেত্রেই বিচার প্রক্রিয়া এবং একই সঙ্গে বিচার প্রক্রিয়ার আগে যে তদন্ত প্রক্রিয়া চলে, এই দুদিকের জন্যই অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ক্ষতিকারক। তা একটি গণতান্ত্রিক পরিকাঠামোয় চালিত, সংবিধান দ্বারা চালিত দেশের জন্য কখনোই কাম্য নয়। আর সেখান থেকে দাঁড়িয়েই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যেভাবে দ্রুত বিচারের দাবি উঠেছে দফায় দফায়, ঠিক তেমনটা এই জয়নগরের ঘটনাকে কেন্দ্র করেও নির্যাতিতা মৃতার মায়ের তরফেও দ্রুত বিচারের দাবি তোলা হয়। অন্যদিকে নির্যাতিতা মৃতার বাবার তরফে তাদের মেয়ের দেহ ময়না তদন্তের জন্য কোনো কেন্দ্রীয় হাসপাতালে পাঠানোর আবেদন জানানো হয়। প্রথম দফায় কলকাতার কমান্ডো হাসপাতালে ময়না তদন্তের আবেদন জানান মৃতার বাবার আইনজীবী।
যদিও কমান্ডো হাসপাতালের তরফে বলা হয় সিভিলিয়ানদের ময়না তদন্ত কমান্ডো হাসপাতালে হয় না, যার পর বিচারপতি ঘোষ কল্যাণী এমসে এই নাবালিকা মৃতার দেহ ময়না তদন্তের নির্দেশ দেন। তিনি নির্দেশ দেন যে বারুইপুর আদালতের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সোমবার 11:45 মধ্যে কল্যাণী এমসে পৌঁছাতে হবে নির্যাতিতা মৃতা নাবালিকার দেহ নিয়ে। একই সঙ্গে তিনি বলেন, কল্যাণী এমসে যদি ময়নাতদন্তের পরিকাঠামো না থাকে তাহলে জেএনএম হাসপাতালে এই ময়নাতদন্ত হতে পারে, এবং তিনি এটাও বলে দেন ময়নাতদন্তের সময় জেএনএম হাসপাতালের কোনো আধিকারিক, কোনো চিকিৎসক ময়নাতদন্তে উপস্থিত থাকবেন না। একই সঙ্গে তিনি বলেন নির্যাতিতার বাবা মা চাইলে বাইরে অপেক্ষা করতে পারেন এবং তাদেরকে এই গোটা ময়নাতদন্তের প্রক্রিয়া ভিডিও কলের মাধ্যমে দেখানো যেতে পারে। আর এক্ষেত্রেই তিনি ময়নাতদন্তের ঘরে মোবাইল ফোনেরও ব্যবস্থা রাখতে নির্দেশ দিয়েছেন। আর তারই মধ্যে এই জয়নগর কাণ্ডের মধ্যে নতুন সংযোজন হলো জয়নগরের নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখা করতে রবিবারই আরজিকর কাণ্ডের প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের একটি দল পৌঁছায়। যথারীতি জয়নগরের নাবালিকার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার জেরে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল তার বাবা মাকে আশ্বাস দিয়েছে যে আরজিকর কাণ্ডে যেভাবে তারা নির্যাতিতার জাস্টিসের দাবিতে পথে নেমেছে, এবার তার মেয়ের জন্য তারা একই সঙ্গে একই সুরে জাস্টিসের দাবি তুলবেন। কিন্তু এই জাস্টিস প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচণ্ড তাড়াহুড়ো পড়ে গেছে। এমনিতে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে শুরু থেকেই আপনারা হয়তো একটা বিষয় লক্ষ্য করেছেন, রাজ্য বিজেপির তরফে দফায় দফায় চেষ্টা করা হয়েছে প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনে ঢোকার। তার জন্য তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আবার কখনো শিক্ষামন্ত্রী, আবার কখনো রাজ্যপাল, আবার কখনো রাষ্ট্রপতি, আবার কখনো কেন্দ্রের অন্যান্য মন্ত্রীদের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য বা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করতে আপনারা দেখেছেন। একই সঙ্গে রাজ্য বিজেপির বিভিন্ন নেতা নেত্রী দফায় দফায় চেষ্টা করেছে, কিন্তু তারই মধ্যে আবার আমরা দেখেছি লালবাজার অভিযানে যখন জুনিয়র চিকিৎসকেরা যায় সেই সময় তাদের অভিযানে পৌঁছেছিলেন বিজেপির সাংসদ তথা একসময়ের কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে দেখে প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা গো ব্যাক স্লোগান দেন। আবার স্বাস্থ্য ভবনের সামনে যখন প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা ধর্ণা কর্মসূচি করছেন সেই সময়ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকে ফের একবার গো ব্যাক স্লোগানের সম্মুখীন হতে হয়। কিন্তু তারই মধ্যে সিপিআইএমের নেতা নেত্রীরা এই গোটা আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনের মধ্যে ভালোভাবে অংশগ্রহণ করে। এমনটাও দেখা যায় রাজ্যের সিপিআইএমের শীর্ষস্থানীয় নেতানেত্রী এবং যুব নেতানেত্রীদের আরজিকরের প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বসে আলাপ আলোচনা করার, যার জেরে রাজ্যের বিজেপির তরফে এ নিয়ে গোঁসা প্রকাশও করা হয়। কিন্তু একটা বিষয় ঠিক, আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যে প্রতিবাদ গড়ে উঠেছে সেই প্রতিবাদে এখনো পর্যন্ত বিজেপি নিজের নাক তো দূরস্থান, নিজের চুলের একটা ডগাও প্রবেশ করাতে পারেনি। আর তাই জন্যই একেবারে কোনো রকম চান্স না নিয়ে জয়নগরের এই ঘটনায় শুরু থেকেই মাঠে নেমে পড়ে বিজেপি। ঘটনাস্থলে শনিবারই পৌঁছেছিলেন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল, যার সঙ্গে আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রতিমা মণ্ডলের বচসার ঘটনা। এবং একই সঙ্গে যখন মমিনপুরের কাটাপুকুর মর্গে শনিবার রাতেই নাবালিকা নির্যাতিতার মৃতদেহ নিয়ে আসা হয়, সেই সময় তার মৃতদেহ আটকে প্রতিবাদ, বিক্ষোভ এবং একই সঙ্গে স্লোগান দিতে দেখা যায় সিপিআইএম এবং বিজেপির কর্মী সমর্থকদের। যেখানে আমরা দেখতে পাই সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং দীপশিতা ধরকে এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলকে, যার জেরে এই তিনজনের বিরুদ্ধে ইতোমধ্যেই পুলিশের তরফে মামলা রুজু করা হয়েছে। কিন্তু এই গোটা ঘটনার মধ্যে সিপিআইএমের চাইতেও বিজেপি বিশেষভাবে মাইলেজ নেবার চেষ্টায় রয়েছে। আপনারা দেখেছেন লোকসভা নির্বাচনের সময় কিভাবে সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তুমুল রাজনৈতিক রং চড়াবার চেষ্টা করে, কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা যায় যে সন্দেশখালীর সন্দেশ পচে টক হয়ে গেছে। মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই আস্থা রাখে, আর যার ফলে এই মুহূর্তে সন্দেশখালীর সন্দেশ যা পচে গেছে তা পচে গিয়ে এখন কি পরিস্থিতিতে আছে তার খবর কিন্তু বিজেপির নেতা নেত্রীরা রাখেননি। ঠিক যেমনটা এই মুহূর্তে বিজেপির নেতা নেত্রীরা চেষ্টায় আছেন জয়নগরের এই ঘটনাকে কেন্দ্র করে।
তারা চাইছেন আরজি করে যেহেতু তাদের নাক গলানোর সুযোগটাও হয়নি, তাই এবার জয়নগরের এই ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো রকমে নাক গলানো যায়, শুধু তাই না, যদি এই ঘটনাকে কেন্দ্র করে সন্দেশখালির মতন জনরোষের একটি ছবি আঁকা যায়, তাহলে অবশ্যই তাকে কেন্দ্র করে জয়নগরের সাদা মোয়াকে রক্তে রাঙিয়ে লাল করা অনেকটাই সম্ভব হয়তো হয়ে উঠতে পারে 26-এর বিধানসভা নির্বাচনের আগে। কিন্তু এই গোটা প্রেক্ষাপটের মধ্যে আরজিকর কাণ্ড কিন্তু রবিবার দ্বিতীয় পজিশনে ছিল সংবাদ মাধ্যমে। কারণ হচ্ছে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে শনিবার থেকে আমরণ অনশন ধর্মতলায় শুরু করেছেন প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা, এবং তারা প্রথম দফায় যে 6 জন আমরণ অনশন শুরু করে তার মধ্যে দেখা যায় আরজিকরের কোনো জুনিয়র চিকিৎসকেরা নেই, যার জেরে প্রথম দফাতেই সমালোচনার মুখে পড়েন এই আমরণ অনশনকারী 6 জন চিকিৎসক সহ গোটা আরজিকর কাণ্ডের জুনিয়র প্রতিবাদী চিকিৎসকেরা। আর সেই সমালোচনার জেরেই হয়তো রবিবার এই 6 জন আমরণ অনশনকারীর সঙ্গে যুক্ত হলেন আরজিকরের 2 প্রতিবাদী জুনিয়র চিকিৎসক, যারা এই গোটা আন্দোলনের শুরু থেকেই নেতৃত্ব স্থানে রয়েছেন। শুধু তাই না, শনিবার যখন এই আরজিকরের জুনিয়র চিকিৎসকেরা অনশন শুরু করেন, তখন আরেকটিও প্রশ্ন ওঠে যে রাজ্যের সিনিয়র চিকিৎসকেরা তারা কেন অনশনে বসছে না। আর তার জেরেই রবিবার দেখা গেল রাজ্যের সিনিয়র চিকিৎসকরা, বিশেষ করে কলকাতার সিনিয়র চিকিৎসকদের রিলে অনশনে যোগ দিতে ধর্মতলার সবাই। এই রিলে অনশন ব্যাপারটা কিন্তু অত্যন্ত মজার এবং একটা হাস্যকর বিষয়। যেমনটা ধরুন, সকালবেলা আপনি সকালের খাবার দাবার খেয়ে এসে তারপরে অনশনে বসলেন। এবার দুপুরবেলা ঠিক যখন আপনার খাবার টাইম, সেই সময় আপনি অনশন থেকে উঠে আপনার জায়গায় অন্য আরেকজনকে অনশনে বসালেন এবং তারপর আপনি গিয়ে দুপুরের ভোজ সেরে নিলেন। এবার যিনি দুপুরবেলা আপনার জায়গায় অনশনে বসলেন, তিনি অনশনে বসার আগে দুপুরের খাবার সেরে নেন, এরপর তিনি অনশনে বসেন। এরপর ঠিক রাতের যখন খাবারের সময় হয়, তখন তিনি আবার অনশন স্থান থেকে ওঠেন এবং তার জায়গায় অন্য আরেকজন বসেন। এবার রাতে যিনি অনশনে বসলেন, তিনি কিন্তু রাতের খাবার সেরে অনশনে বসেন। অর্থাৎ পেট পুড়ে খেয়ে ভরা পেটে অনশনই বলতে হয় এই রিলে অনশনকে। ঠিক যেমনটা আজকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও আমরা দেখলাম, জুনিয়র চিকিৎসকরা 24 ঘন্টার জন্য অনশন করেন। একই সঙ্গে তারা বলেছেন আগামী দিনে তারা রিলে অনশন চালিয়ে যাবেন। এই রিলে অনশন এবং রিলে ধর্না, এই বিষয়টি হচ্ছে সারা পৃথিবীতে যে কোনো প্রতিবাদ কর্মসূচির জন্য সবচেয়ে হাস্যকর এবং সবচেয়ে ক্ষতিকারক একটি বিষয়, যা কিন্তু যে কোনো প্রতিবাদ কর্মসূচিকে আগামী দিনে দুর্বল করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়ে থাকে। আর সেই কাজই এবার শুরু হলো জুনিয়র ডাক্তারদের এই আমরণ অনশন কর্মসূচিতে। জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশনের পাশাপাশি সিনিয়র চিকিৎসকদের রিলে অনশনের মধ্যে নতুন মাত্রা সংযোজন করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন সরাসরি দাবি করেছেন কর্মবিরতিতে থাকাকালীন জুনিয়র চিকিৎসকেরা রাজ্যের 28টি মেডিকেল কলেজ এবং হাসপাতালে তাদের রেজিস্টারে সই করেছেন এবং তাদের জন্য যে স্টাইপেন্ড 32,000 টাকা মতো থাকে, তাও তারা উইথড্র করেছেন। আর তারই জবাবে জুনিয়র চিকিৎসকদের তরফে বলা হয় নাবালক সম কথা। তারা বলেন তারা সিনিয়রদের অনুমতিতেই তারা সই করেছেন এবং তা যে এখন সরকার তাদের বিরুদ্ধে এইভাবে ব্যবহার করবে তা তারা ভাবতেও পারেননি। কিন্তু এখানেই বলতে হয় একটা কথা, আপনি ভেবে দেখুন, আপনি ধরুন আপনি যে সংস্থায় কাজ করেন তার বিরুদ্ধে প্রতিবাদ ধর্ণা কর্মসূচি করছেন, আপনি করছেন কর্মবিরতি। তাহলে এবার আপনাকেই প্রশ্ন, আপনি যদি কর্মবিরতি করেন তাহলে সেই সময় কি আপনার ওই সংস্থা তাদের রেজিস্টারে আপনাকে সই করতে দেয়? আপনিও উত্তরটা জানেন, একেবারেই দেয় না। আর জুনিয়র চিকিৎসকদের দাবি তারা জানতেনই না। এটা সবচেয়ে বড় মিথ্যে। জুনিয়র চিকিৎসকেরা কিন্তু দফায় দফায় একাধিক ভুল তথ্য, একাধিক মিথ্যাচার করে আসছেন। তারা সব জানতেন, তারা জেনে শুনেই রেজিস্টারে সই করেছেন। তারা এটা জানতেন যে তারা 1 বছরে 15 দিনের বেশি ছুটি নিতে পারেন না, আর যদি তারা নেন তাহলে তা সরাসরি তাদের এডুকেশনাল কেরিয়ারে ব্যাঘাত ঘটতে পারে। আর তারা জেনে শুনেই তারা রেজিস্টারে সই করেছেন। আর তারা যে দাবি করছেন তারা জানতেন না, তারা MBBS পড়ার শুরু করার সঙ্গে সঙ্গেই তাদের যখন ওয়ার্ডে রোস্টার মাফিক ডিউটি পড়ে, সেই রোস্টার মাফিক ডিউটি শুরুর আগেই তারা একটি চুক্তিপত্র স্বাক্ষর করে। সেই চুক্তিপত্রে তারা কি করতে পারেন, তারা কি করতে পারেন না, তাদের কতদিন ছুটি এবং তারা কত টাকা স্টাইপেন্ড পাবেন, সব কিছু উল্লেখ থাকে। অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা জেনে শুনে কর্মবিরতি থাকা সত্ত্বেও তারা রোস্টার অনুসারে রেজিস্টারে সই করেছেন
পাবলিকের ট্যাক্সের টাকা তারা স্টাইপেন্ড হিসাবে নিয়েছেন, কোনো রকম কোনো কাজ না করে, কোনো পরিষেবা না নিয়ে। আবার তারাই স্বচ্ছতার জন্য সরব হয়েছেন, তারাই আবার প্রতিবাদ করছেন, তাদের আবার 10 দফা দাবি আছে। আর তাদের মধ্যে থেকেই সবচেয়ে বড় অস্বচ্ছতা গত 60 দিন ধরে দফায় দফায় আমরা প্রত্যক্ষ করেছি। তাদের দিক থেকেই সবচেয়ে বেশি মিথ্যাচার আমরা দফায় দফায় প্রত্যক্ষ করেছি। কিন্তু এখানে একটা বিষয় দেখতে হবে, একদিকে জয়নগরের ঘটনা, আরেকদিকে আরজিকরের ঘটনা। এই দুই ঘটনার মধ্যে এদিন পুলিশ গার্ডে দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, জয়নগরে যে ঘটনা ঘটেছে তা নিয়ে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে। প্রশাসন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো অপরাধীকেই স্পেয়ার করবে না, সকলের বিরুদ্ধেই পদক্ষেপ নেবে। একই সঙ্গে তিনি দাবি করেন, পক্সো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে 3 মাসের মধ্যে ফাঁসির সাজাও দেয়াবেন মুখ্যমন্ত্রীর প্রশাসন। মুখ্যমন্ত্রী বলেন, গত 2 মাস ধরে পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করছে। ঘরে বাইরে প্রবল চাপ এবং মানসিক চাপের মধ্যে পুলিশকে কাজ করতে হচ্ছে, যার জন্য তিনি সরাসরি বলেন, রাজ্য প্রশাসন এবং একই সঙ্গে রাজ্য সরকার সর্বদা পুলিশের পাশে আছে, পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। কিন্তু এখান থেকে আরও একটা প্রশ্ন উঠছে, তা হচ্ছে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যেভাবে পুলিশের বিরুদ্ধে দফায় দফায় এভিডেন্স ট্যাম্পারিংয়ের অভিযোগ উঠেছে, ঠিক তেমনটা জয়নগর কাণ্ডকে কেন্দ্র করেও নির্যাতিতা নাবালিকার মায়ের তরফে এভিডেন্স ট্যাম্পারিংয়ের অভিযোগ তোলা হয়েছে। আর কেনই বা উঠবে না বলুন? ঘটনার পর 24 ঘন্টা কেটে গেছে, তারপর ফরেন্সিক দল পৌঁছায় ঘটনাস্থলে। আর এরই মধ্যে কিন্তু রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় হয়েছে বৃষ্টি। আর এই বৃষ্টির জেরে এই ধরনের ঘটনাস্থল কিভাবে তথ্য প্রমাণ ধুয়ে যেতে পারে তার বলতে অপেক্ষা রাখে না। আর এই ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই পুলিশের ভূমিকা মানুষের প্রশ্নের মুখে পড়তে বাধ্য। আবার অন্যদিকে পটাশপুরের ঘটনার দিকে একবার দেখুন। পটাশপুরে বিবাহ বহির্ভূত সম্পর্ক গ্রামেরই এক মহিলা দেখে ফেলার জেরে তিনি তা গ্রামে ছড়িয়ে দেন, এবং তারপর যে পুরুষের সঙ্গে অন্য মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ওই মহিলা দেখে ফেলেছিলেন, সেই পুরুষ দফায় দফায় তাকে হুমকি দিতে শুরু করেন। তাতেও কাজ না হওয়ায় শেষমেশ অভিযোগ, নির্যাতিতাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় এবং তার মুখে বিষ ঢেলে দিয়ে আলু থালু বেশে তাকে ধান জমিতে ফেলে রাখা হয়। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে রেফার করা হলে তাকে তড়িঘড়ি তার আত্মীয় স্বজন নিয়ে যায় একটি বেসরকারি হাসপাতালে। সেখানে শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানেন নির্যাতিতা। আর সেই ঘটনাকে কেন্দ্র করে পটাশপুরে অভিযুক্ত ব্যক্তিকে বাড়ি থেকে টেনে বার করে নিয়ে এসে পিটিয়ে হত্যা করলেন গ্রামের মহিলারা। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পুলিশকেও ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখায়। কোনো রকমে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা, এবং তার দেহ ইতোমধ্যে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আবার দেখুন নিউ টাউনের ঘটনা। নিউ টাউনের নাবালিকাকে জোর করে ধর্ষণ করার অভিযোগ বেশ কিছু মাস আগের, এবং তারপর চলতি সপ্তাহে তার কিছু শারীরিক সমস্যার জেরে তার কিছু মেডিকেল টেস্ট করানো হয়, যে পরীক্ষার জেরে দেখা যায় সে অন্তঃসত্ত্বা। আর সেই ঘটনায় কেন্দ্র করে যখন বাড়ির লোক ওই নাবালিকাকে প্রশ্ন করে, সেই সময় সেই নাবালিকা অগস্ট মাসে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেয়। আর তারপরেই পুলিশ ইতোমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে। আবার বীরভূমে দেখুন, চিকিৎসকের হাতে ধর্ষণের শিকার নার্স। যদিও সেক্ষেত্রে অভিযোগ যে দীর্ঘদিন ওই চিকিৎসকের সঙ্গে নার্সের প্রণয়ের সম্পর্ক ছিল। শেষমেশ যখন ওই চিকিৎসক সম্পর্ক এগিয়ে না নিয়ে যাবার কথা জানান, তারপরেই অভিযোগ নার্স তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে। অর্থাৎ এই গোটা প্রেক্ষাপটের মধ্যে গত 2 মাস ধরে আমাদের রাজ্যে একাধিক ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। আবার দত্তপুকুরেও সামনে এলো আরেকটি শ্লীলতাহানির ঘটনা। সেখানে একাদশ শ্রেণীর ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ করলো তারই এক সহপাঠীর বিরুদ্ধে, যার জেরে সেই সহপাঠীকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ তার বাবাকেও মারধর করেছে ওই অভিযুক্ত। আর এই গোটা ঘটনা প্রক্রিয়ার মধ্যে এই দুর্গাপুজোর মধ্যেও আমাদের রাজ্য জুড়েই একাধিক ধর্ষণের ঘটনা যেভাবে সামনে উঠে এসছে, এবং প্রত্যেক দিন আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমগুলি যেভাবে একাধিক ধর্ষণের ঘটনা একে একে আমাদের সামনে প্রতিনিয়ত নিয়ে আসছে, তাতে করে কিন্তু আপনি সংবাদ মাধ্যম যখন দেখছেন বা ওয়েব পোর্টাল যখন স্ক্রল করছেন, দেখবেন আপনি মানসিকভাবে অত্যন্ত বিরক্ত হয়ে উঠবেন, আপনি বিচলিত হয়ে উঠবেন। তার মানে এমনটা না যে এর আগে ধর্ষণের ঘটনা ঘটতো না,
কিন্তু আপনি এটা প্রত্যক্ষ করেছেন, যখনই কোনো একটি ঘটনা ঘটে তখনই দেখবেন 1-2 মাস সেই ঘটনাকে কেন্দ্র করে যাবতীয় যে ঘটনা ঘটতে শুরু করে তা সংবাদ মাধ্যমে আলো করে থাকে। কারণ সংবাদ মাধ্যমের হাই টিআরপি, কারণ ওয়েব পোর্টালের ক্লিক, আর এই সেই সবকে কেন্দ্র করেই চলে সংবাদ মাধ্যমের ব্যবসা। আর আমরা পাঠকেরা বা দর্শকেরা তা রসিয়ে রসিয়ে দেখি এবং পড়ি। কিন্তু সমস্যার সমাধান তাতে কি হয়? উত্তরটা সকলেরই জানা, সমস্যার সমাধান হবে না। কারণ এই যে আদিম প্রবৃত্তি, এই যে আদিম রিপু মানুষের মধ্যে কোন সময় জেগে উঠবে, কোন সময় যে সে নরখাদক হায়নায় পরিণত হবে, তার গ্যারেন্টি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক নেতা, এমনকি কোনো সরকার সারা পৃথিবীতে নিতে পারবে না। আর সেখান থেকে দাঁড়িয়েই মানুষের এই আদিম রিপুর বিরুদ্ধে যদি লড়তে হয়, তাহলে সেখান থেকে লড়তে হবে মানুষকে নিজেকেই। লড়তে হবে যার মধ্যেই আদিম রিপু জেগে উঠছে তাকে নিজেকে। আর সেই লড়াইয়ের জন্য অন্যতম যা দরকার তা হচ্ছে শিক্ষা। আর সেই শিক্ষা যদি সঠিকভাবে আসে তাহলেই আসবে চেতনা। এবার প্রশ্ন উঠতেই পারে, কেন শিক্ষিত মানুষ কি ধর্ষণ করে না? অবশ্যই করে। আমাদেরই দেশে নজির আছে প্রাক্তন শীর্ষ আদালতের বিচারপতির বিরুদ্ধেই ধর্ষণ শ্লীলতাহানির অভিযোগ। যদিও পরবর্তীকালে তার বিরুদ্ধে যে ধর্ষণ শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন তারই জুনিয়র, সেই জুনিয়র আইনজীবী তদন্তকারী আধিকারিকদের ডাকে দফায় দফায় সাড়া না দেওয়ার ফলে তথ্য প্রমাণের অভাবে সেই মামলা বন্ধ হয়ে যায়। আর সেখান থেকে দাঁড়িয়ে এ কথাও বলতে হয়, শিক্ষিত মানুষ যে ধর্ষণকারী হবেন না তার গ্যারেন্টি যেমন কেউ নিতে পারে না, কিন্তু তার সঙ্গে এটাও ঠিক, শিক্ষার দ্বারা যে চেতনা আসবে সেই চেতনার দ্বারা কিন্তু ধর্ষণের মতন এই আদিম রিপু, এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে আমরা অনেকটাই লড়াই করতে পারবো। আর সেই সব লড়াইয়ের দিকে আমাদের চোখ থাকবে, নজর থাকবে জুনিয়র চিকিৎসকেদের আমরণ অনশনের দিকে, নজর থাকবে সিনিয়র চিকিৎসকেরা বাতেলাবাজি ছেড়ে রিলে অনশন থেকে তারা আমরণ অনশনের পথে হাঁটেন কি হাঁটেন না। আশীর্বাদ দ্য ট্রুথ গ্যারেন্টি দিতে পারে সিনিয়র চিকিৎসকেরা একেবারেই আমরণ অনশনের পথে হাঁটবেন না। তারা ওই রিলে অনশন করে আন্দোলনের পাশে আছি এই বলে মানে নিজেদের আন্দোলন সেরে নেবেন। আর মাঝখান থেকে আগামী দিনে বলির পাঁঠা হতে চলেছেন এই জুনিয়র চিকিৎসকেরা। আর এই সবের মধ্যে দিয়ে আমাদের সকলের নজর থাকবে যেমন জয়নগরে, তেমন নজর থাকবে আরজি করের দিকেও। আর তারই মধ্যে রাজ্যের সকল মানুষকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আনন্দে মেতে উঠুন, উৎসবে মেতে উঠুন। মুখ্যমন্ত্রী মমতার কথায় উৎসবে ফিরে আসুন। আর যারা 9 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর ফেসবুকে, এক্সে, ইনস্টাগ্রামে প্রতিবাদ সমালোচনার ঝড় বইয়ে দিয়েছিলেন, তারাই দেখছি বিশেষ করে মহালয়ার পরের দিন থেকেই প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছেন। অর্থাৎ একটা বিষয় ঠিক, আরজি কর ঘটুক কি জয়নগর, বাঙালি কিন্তু এই শারদীয়ার 4 দিন উৎসবে মাততে বাধ্য। সে যে যাই বলুক, সকলে কিন্তু ষষ্ঠী থেকে দশমী উৎসবেই ফিরেছে। আর তাই নিয়েই আজকের রইল এই এপিসোড। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের। আমি আশীর্বাদ, নমস্কার।